নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির নতুন একটি পর্ব নিয়ে, ইকুয়াল অর আনইকুয়াল। আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রিয়রঞ্জন পাল, যিনি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের শিক্ষক। তিনি বলেন তিনি নাকি পড়ি পড়াই লিখি, মাঝেরটা পেশায় বাকি দুটি নেশায়। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত স্যার। কেমন আছেন? ভালোই আছে, এই সময় যতটা ভালো থাকা যায়। একেবারেই। আজকে হঠাৎ করে রায়গঞ্জ থেকে শিলিগুড়িতে, কোন উদ্দেশ্যে? সত্যি উদ্দেশ্য ঘোরাঘুরি। আচ্ছা। আর তার সঙ্গে পরিচিত জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, চন্ডাল বুকসের কিশোরদার সঙ্গে দেখা, এই সমস্ত নিয়েই এবার শিলিগুড়িতে আসা। একদম। আমি তো খুব অল্প বললাম, আপনি বলুন একটু আপনার সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের। নিজের সম্পর্কে নিজের বলতে আমার খুব ভালো লাগবে না, এটুকু বলি যে আমার পরিচয় হচ্ছে পড়ি পড়াই লিখি, মাঝেরটি পেশায় বাকি দুটি নেশায়। একদম। করোনেশন স্কুলে পড়াই, নিজে পড়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও, ফলে শিলিগুড়ির সঙ্গে সেই অর্থে আমার খুবই পুরনো সম্পর্ক। আমি এখানে ইউনিভার্সিটিতে ছিলাম, 2 বছর পড়াশোনা করেছি, তারপরেও 1 বছর শিলিগুড়ি শহরে ছিলাম। তো তারপরে নিজের শহর রায়গঞ্জে আবার ফিরে যাওয়া, সেখানেই আমি রায়গঞ্জ করোনেশন স্কুলে পড়াই। মানে আপনার জন্ম রায়গঞ্জে? জন্ম শহর রায়গঞ্জ। আচ্ছা। সেখানেই বড় হওয়া এবং পরে কিছুদিনের জন্য শিলিগুড়িবাসী হওয়া, আচ্ছা, আবার রায়গঞ্জে ফিরে যাওয়া। একদম। পরিবার? পরিবার ছোট্ট পরিবার। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমার জন্মদাতা জন্মদাত্রী বাবা মা কেউ নেই। আমার স্ত্রী এবং 2 কন্যা, তাদের নিয়ে আমার সংসার। একেবারেই। তিনি 2টো উপন্যাস লিখেছেন, হয় নাই ফেরা, হয় নাই ফেরা শেষ পর্যন্ত। সেই নিয়ে আমরা কথা শুনবো। তার আগে আমরা ইকুয়াল আনইকুয়াল পর্বের যে প্রশ্ন, সেগুলো এবার ওনার সামনে তুলে ধরবো। শুধু তাই নয়, তিনি উপন্যাসের পাশাপাশি অনেক ছোট গল্প লিখেছেন, যা পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে। কবিতাও লিখেছেন। কবিতা কখনো কখনো মানে হয়ে যায়, কবিতা লিখি না, কবিতা কখনো কখনো লেখা হয়ে যায়। আমার উপন্যাসগুলোতে কিছু ছড়া, কিছু কবিতা সেগুলো আছে, সেগুলো প্রাসঙ্গিকভাবেই এসছে, তো সেই লেখা। এবং কখনো কখনো যা বললাম, কোনো বিষয় আমি বিশেষ করে যদি কবিতা ছন্দে কিছু লিখি, সেটা আমি ছোটদের জন্য লিখি। যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমি ছোটদের জন্য লিখেছিলাম। সব সময় সব কবিতা মনেও থাকে না, কিন্তু এটা কেন যেন মনে থেকে গেছে। আমি যদি অনুমতি পাই তাহলে সেটা শোনাতে পারি, ছোট একটি ছড়া। একদম একদম, শুনি। গাছ কি বলে রোদ্দুর খুব, দাও না আমায় ছাতা, রোদের তেজে যাচ্ছে পুড়ে আমার সবুজ পাতা। মাছ কি বলে গভীর জলে ঠান্ডা আছে খুব, সঙ্গে নিয়ে শীতের কাঁথা দাও না জলে ডুব। গাছ বলে না, মাছ বলে না, বলে না বনের বাঘ, বৈশাখ মাস দারুণ গরম, ঠান্ডা ভীষণ মাঘ। সব মেনে নেয় আর সকলে, দুঃখ এবং সুখ, আমরা মানুষ মানি না মোটে একটুখানি দুঃখ। ঠান্ডা হলে হিটার জ্বলে, গরমকালে এসি, আমরা মানুষ সবকিছুতেই কাহিল বড্ড বেশি। কেমন হয় আমরা যদি ওদের মতো হই, সুখ দুঃখ সবকিছুই হাসি মুখে সই। একদম এরকম কোনো ছড়া, কোনো কবিতা, সেটা কখনো কখনো লেখা হয়। সাধারণত আমি গদ্যই লিখি, ছোট গল্প বা উপন্যাস। 2টো উপন্যাস প্রকাশিত, 3য় উপন্যাস লিখছি। একটি বড় পটভূমিতে লেখা, মধ্যযুগের অন্যতম চরিত্র শেরশাহ, তাকে কেন্দ্রীয় চরিত্র রেখে, কিন্তু ক্যানভাসটা বড় করার চেষ্টা করেছি। সেই লেখাটা চলছে, জানি না কবে প্রকাশিত হবে। একদম। আমরা এবারে পথের সওয়ারি। আচ্ছা, বেশ। আমরা এবারে আমাদের যে মূল বিষয় আজকের ইকুয়াল অর আনইকুয়াল, সেটাতে একটু প্রবেশ করি। প্রথম প্রশ্ন আপনাকে, আপনি কি মনে করেন এই সময়ে নারীরা এবং পুরুষেরা দুজনেই কি সমকক্ষ হয়ে উঠেছে? যদি উঠে থাকে তাহলে কেন, কিভাবে? যদি না উঠে থাকে তাহলেও আমরা জানতে চাইবো কেন। এই মুহূর্তেই সমকক্ষ হয়ে উঠেছে
এত সরল সিদ্ধান্ত করতে পারি না, কিন্তু নিশ্চয়ই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমকক্ষতা অন্তত দাবি করছে। মেয়েরা ছেলেদের সমকক্ষতা অন্তত দাবি করতে পারছে অনেক বলিষ্ঠভাবে, এটা ঠিক, কিন্তু সমকক্ষ হয়ে গেছে এটা এখনই ঘটেনি। এইটা ঘটতে আরো বেশ কিছুটা সময় লাগবে, কারণ এটা একটা দীর্ঘ সময়ের, এই যে মেয়েদের দীর্ঘ সময় পিছিয়ে থাকা, সেটা রাত পোহাতেই এগিয়ে যাবে এমনটা ঘটছে না। কারণ আগের দীর্ঘ সময়ের ধারাবাহিকতা, দীর্ঘ সময়ের যে বকেয়া, সেই বকেয়াগুলো মেয়েদেরকে এক্ষুনি সমকক্ষ হতে দিচ্ছে না। কিন্তু আমি খুব আশাবাদী যে একটা সময় আসবে, এই পৃথিবীতে একটা সময় আসবে, এই দেশে একটা সময় আসবে, আমাদের এই সমাজে একটা সময় আসবে যখন সমান ভূমিকা মেয়েরা নেবে। ইতিমধ্যে নিতে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে, এটা আরো এগিয়ে যাবে একদম। আর আপনি কি মনে করেন যে মেয়েরা কখনোই পুরুষের সমকক্ষ হতে পারবে? হ্যাঁ, কেন নয়, কেন নয়। এখন শারীরিক গঠনজনিত কিছু প্রাকৃতিক ঘটনা যা মেয়েদের ক্ষেত্রে খানিকটা অন্তরায়, কিন্তু সেগুলোকে কাটিয়েও মেয়েরা, এবং মেয়েদের যেমন শারীরিক সমস্যা আছে তেমনি মেয়েদের সহ্য ক্ষমতা থেকে শুরু করে আরো কিছু ইতিবাচক বিষয়ও প্রকৃতি প্রদত্ত। ফলে নিশ্চয়ই আমি আশা করি যে সমস্যাকে কাটিয়েও মেয়েরা একসময় নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো আমরা দেখতে পাই যে মেয়েরা ছেলেদের উপরে নেতৃত্বও করছে, রাজনৈতিক ক্ষেত্রেও দেখি, আমরা শিক্ষা ইত্যাদির ক্ষেত্রেও দেখি। বর্তমান সময়ের কথা বলছি আমি, একদম খুব ঐতিহাসিক বা প্রাচীনকালের কথা বলছি না, এরকম তো আমরা দেখছি। ফলে আমি আশাবাদী যে পারবে, হ্যাঁ নিশ্চয়ই পারবে। একেবারে। চলে যাই আমরা পরের প্রশ্নে। নারীদের সমান অধিকারের কথা বললেই, সুযোগ পেলেই পুরুষদের মধ্যে যে পুরুষতান্ত্রিকতা মাথা চাড়া দেয়, এই ধারণাটা কতটা ঠিক বলে আপনার মনে হয়? নিশ্চয়ই পুরুষতান্ত্রিকতা সমাজের মধ্যে ভীষণভাবে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রেই পুরুষ মনোভাব যে আমি পুরুষ তাই এটা আমি ঠিক বলছি, মেয়েরা এটা ঠিক বলতে পারে না, এইরকম মানসিকতা নিশ্চয়ই অনেকের মধ্যে কাজ করে। এবং কি বলবো যে এইটাও হচ্ছে পারিবারিক সূত্রে পাওয়া হতে পারে, সামাজিক সূত্রে পাওয়া হতে পারে, এই ধরনের মানসিকতা পুরুষদের মধ্যে থাকে। কিন্তু পাল্টে যাওয়ার সময়, সময় তো পরিবর্তনশীল, সময় পাল্টাচ্ছে, পাল্টে যাওয়ার সময়ে আবার এটাও কেউ বুঝতে পারছে যে না, শুধু পুরুষই সঠিক কথা বলে, পুরুষই পারে এমনটা না, মেয়েরাও পারে, এই বিষয়টাও তৈরি হচ্ছে আমার ধারণা। একেবারে। তা আপনার লেখালেখিতে নারীদের যে দাবি, অধিকার, লাঞ্ছনা, বঞ্চনা কতটা প্রতিফলিত করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমার এই যে উপন্যাস, দর্শক শ্রোতা যারা দেখছেন, এই উপন্যাসটা কিন্তু নারী কেন্দ্রিক উপন্যাস। একেবারে। এই উপন্যাসের যে নায়িকা, কেন্দ্রীয় চরিত্র, নায়িকা বললে তো একজন সফল মহিলা, একজন এরকম বোঝায়, আমি সেই কারণে নায়িকা শব্দটার পরিবর্তে আমি যদি কেন্দ্রীয় চরিত্র হিসাবে বলি, বুলবুলি, তাকে কেন্দ্র করে এই উপন্যাস আবর্তিত হয়েছে। এই উপন্যাসটা তো যারা পড়েছেন, পাঠক সমাজ যারা পড়েছেন, তাদের যাদের মতামত আমি জেনেছি, তারা তো আপ্লুত। এই আপ্লুত থাকা মানুষদের একজন এই সময় নেই, প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। তো তিনি তো বলছেন যে আমি মেয়েদের যে যন্ত্রণা, মেয়েদের যে মনোভাব, সেটা নাকি সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। বুলবুলি একটি অতি সাধারণ মেয়ে, যে মেয়ে কখনো কোনো দাবি সোচ্চারে জানায়নি, কিন্তু তারও তো স্বপ্ন থাকে। এরকম নিরুচ্চার মহিলাদেরও তো স্বপ্ন থাকতে পারে, কিছু কিছু ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। সেগুলো যে সবসময় সফল হয়, সেগুলো যে সবসময় পূরণ হয় এমন তো নাও হতে পারে। সেই রকমই একটি মেয়ের গল্প, হয় নাই ফেরা এবং হয় নাই ফেরা শেষ পর্যন্ত, যেখানটাতে আমি দেখিয়েছি তাদের স্বপ্নভঙ্গের যন্ত্রণা,
এবং সেই যন্ত্রণা নিরুচ্চার যন্ত্রণা, সেই যন্ত্রণার কোনো উচ্চ মাত্রার প্রকাশ নেই। তো সেই সমস্ত যন্ত্রণা কি আমাদের খুব অপরিচিত? অনেক মহিলাই তো আমাদের চারপাশে থাকেন যাদের যন্ত্রণা এইরকম ভাবেই কি বলবো যে উচ্চারিত হয় না সঠিকভাবে, সোচ্চার হয় না, এবং এক সময় সেই যন্ত্রণার সম্পর্কে মানুষজন খুব বেশি বুঝতেও পারেন না। তাদের কিভাবে যেন স্বপ্নগুলো, তাদের যন্ত্রণাগুলো হারিয়ে যায়। আমি সেই গল্পটা সেটাই ধরে রেখেছি আমার এই উপন্যাসে। একেবারেই তাই। শিল্প সাহিত্য সংস্কৃতির দুনিয়ায় আপনি 15 বছর ধরে রয়েছেন। তো এই দুনিয়ায় এই 15 বছরের অভিজ্ঞতা কি বলে যে মেয়েদের সংখ্যা কি শিল্প সংস্কৃতিতে কমছে নাকি বাড়ছে? শিল্প সংস্কৃতি তো একটি বিরাট বড় বিষয়। আমরা যদি আমাদের চোখে পড়ার মতো জায়গাগুলো যদি দেখি, তাহলে আমি মনে করব না যে মেয়েদের সংখ্যা কমছে, বাড়ছে তো বটেই। আমরা এই সময়কার, এক সময় আমরা জানি যে নাটকে মহিলা চরিত্র পুরুষেরা অভিনয় করতেন। আজকের যুগে কি তার বাস্তবতা আছে? আজকের যুগে নারী চরিত্রে নারীরাই অভিনয় করছেন, একদম। এবং নারীদের অভিনয়, উচ্চমাত্রার অভিনয় প্রশংসা পাচ্ছে। আমরা নারী পরিচালক আমাদের দেশে আমরা দেখেছি, অনেকে আছেন, বিদেশে আছেন। যদি চলচ্চিত্র, নাটক ইত্যাদির দিকে যাই, লেখালেখির ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আমরা তো পেয়েছি আশাপূর্ণা দেবী, একজন গৃহবধূ, তাই না? সেই আশাপূর্ণা দেবী কালজয়ী ঔপন্যাসিক হয়েছেন, মহাশ্বেতা দেবী। তার ফলে এইটাকে ঠিক নারী পুরুষের বিচারে আমরা আবার অনেক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুরুষ হয়েও কি নারী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নিজে পুরুষ হয়েও কি নারী চরিত্র আঁকেননি? আমি তো তুচ্ছ লেখক, আমার কথা আমি সেই তালিকায় আনছি না। ফলে নারীদের জীবন ইত্যাদি শিল্প সাহিত্য সংস্কৃতিতে প্রতিফলিত হয়েছে এবং প্রতিফলিত হচ্ছে, আরো বেশি মাত্রায় হবে, নারীদের দ্বারাও হবে, পুরুষদের দ্বারাও হবে, এই বিশ্বাস আমি রাখি। এটা আমি মনে করি না যে নারীদের অংশগ্রহণ কমছে বা কমবে, আমি মনে করি বাড়বে। বাড়বে, একেবারেই তাই। তা এই যে মেয়েদের লাঞ্ছনা বঞ্চনা, তাদের উপরে যে অত্যাচার, তাদের ভোগ্যপণ্য বলে মনে করা হয়, মানসিকভাবে হারিয়ে দিতে মেয়েদের কি কি করা উচিত? খুব জটিল প্রশ্ন, কিন্তু সত্যি তো ভোগ্যপণ্য হিসাবে ধরুন পুরুষদের ব্যবহার্য জিনিসপত্রের বিজ্ঞাপনেও আমি দেখতে পাই নারী, শুধু মুখ না, নারী দেহেরও বিজ্ঞাপন। তো এই ধরনের ঘটনাগুলো তো ইঙ্গিত করে যে এই সমাজে নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবেই তুলে ধরা হচ্ছে। পুরুষদের আকৃষ্ট করার জন্যই হয়তো হচ্ছে। নারীদের প্রতি পুরুষেরা আকৃষ্ট হবে, এটা একটা প্রাকৃতিক বিষয়, এর মধ্যে আমি অন্যরকম কিছু দেখি না। কিন্তু বাণিজ্যিক কারণে যখন এই ধরনের বিষয়কে এগিয়ে দেওয়া হয়, তখন এই ভোগ্যপণ্যের বিষয়টা আসে, এবং নারীদেরকে সত্যি সত্যি সেই ধরনের আজকের যে বাজার অর্থনীতি, সেই বাজার অর্থনীতি এই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যদি পুরুষ সচেতন হয় যে আমি নারীকে, নারীর প্রতি আকর্ষণ তো থাকবেই, আমি যেটা বলেছি এটা একটা প্রাকৃতিক আকর্ষণ, কিন্তু আমি তাকে ভোগ্যপণ্য হিসেবে দেখবো কিনা সেটা আমার বোধের দ্বারা বিচার করা হবে, এক। আর নারীকেও সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে সে স্বেচ্ছায় এই ভোগ্যপণ্যের মডেল হিসাবে আসছে কিনা। এইটা আমার মতে নারী এবং পুরুষ উভয়েরই একটা ভাবার মতো বিষয়, যে তাকে কিভাবে প্রদর্শিত করা হবে সেইটা সম্পর্কে নারী এবং পুরুষ উভয়ের সচেতনতা খুবই কাম্য। এই প্রবণতা বাজারের আছে, বাজার অর্থনীতির কারণেই আছে, কিন্তু এটা অনভিপ্রেত। এই সময়ের মানে যারা নতুন প্রজন্মের নারীরা, তারা কতটা কুসংস্কারাচ্ছন্ন আপনার কি মনে হয়? তারা কি কুসংস্কার থেকে বেরোতে পেরেছে নাকি এখনো সেই মনোভাব থেকে গেছে? সংস্কার মানে অভ্যাস, যদি সেরকম ভাবে ভাবা যায়, কিছু অভ্যাস। আবার সংস্কারের আরেকটা ধারণা হচ্ছে
যে কিছু অভ্যাস ভেঙে বেরিয়ে আসা। তো এই দুটো ক্ষেত্রেই সেটা সু না কু, এই বোধটা যতদিন না তৈরি হয় ততদিন এই সমস্যাটা থাকে। আমি যেহেতু পেশাগত জীবনে একটি স্কুলে পড়াই, স্কুলের ক্লাসরুমে আমি খুব আতঙ্কের সঙ্গে এটা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত গ্রহরত্নের আংটি পরা ছেলেপুলের সংখ্যা, কম বয়সী ছেলেপুলের সংখ্যা বাড়ছে। হাতে একটি আংটি পরানো, তো সেই ছেলেটিকে জিজ্ঞেস করলে জানা যায় যে তার মা তাকে আংটি পরিয়ে দিয়েছেন কিসের জন্য, যে তার দুষ্টুমি ইত্যাদি যেন কমে, তার চঞ্চলতা যেন কমে। তো চঞ্চলতা কমানোর জন্য আর যা যা জিনিসের প্রয়োজন, আমি যদি সাধারণভাবেও বলি যে সে চঞ্চল কেন, তার সেই মানসিক গঠন বিশ্লেষণ করা, সে চঞ্চল কেন, প্রয়োজনে তাকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো না করে বাবা মার আরো সময় দেওয়া, শিক্ষক শিক্ষিকাদের আরো সময় দেওয়া ইত্যাদি কাজগুলো না করে তাকে গ্রহরত্নের কাছে সঁপে দেওয়া হচ্ছে। হয়তো বিজ্ঞাপনেরই প্রভাবে, সঠিক বিশ্লেষণ না করার প্রভাবে। আমরা সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা জানি, এত পড়াইলাম এত শিখাইলাম তবু গ্রহণের সময় খোল করতাল নিয়ে বাহির হইয়া পড়ে বলে তিনি খুব আক্ষেপ করেছিলেন। তো সেই রকম একটা অবস্থা তো তৈরি হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই রকম অবস্থার ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকছে নারীদের। এবং সেই নারীরা মানে বর্তমান প্রজন্মের মা যারা, তারা যদি কুসংস্কারাচ্ছন্ন হয় তাহলে তাদের সন্তানরা আগামী দিনে কতটা আচ্ছন্ন হতে পারে, এটা তো একটা প্রভাব আমি দেখছি। একদম, এটা কিন্তু ভাবার বিষয়, খুবই ভাবনার বিষয়। এইরকম আরো কতগুলো কুসংস্কার আপনি দেখেছেন? আর নানা ক্ষেত্রে এই ধরনের সংস্কারের প্রভাব মানুষের মধ্যে উত্তরোত্তর বাড়ছে বলে আমি আশঙ্কা করছি। যেমন কোনো একটা অসুখ হয়েছে, সেই অসুখের পেছনে তো নির্দিষ্ট কারণ আছে, সেই অসুখ প্রতিকারের ক্ষেত্রেও নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই দিকে না গিয়ে হয়তো পায়ের মধ্যে কিছু বালা পরে নিলাম বা অন্য কিছু তাবিজ কবচ ইত্যাদি পরে নিচ্ছি, তো সেগুলো তো কুসংস্কারকে ইঙ্গিত করে। এবং দুর্ভাগ্যের বিষয় যে এমনকি প্রথাগতভাবে শিক্ষিত মহিলাদের মধ্যেও, পুরুষদের মধ্যে আছে, আমি অস্বীকার করছি না, আছেই, কিন্তু মহিলাদের মধ্যে এর প্রবণতা বোধহয় আর একটু বেশি। এবং এর উদ্বেগটা হচ্ছে যে তাদের থেকে তাদের সন্তানরা শিখবে। একজন সংস্কার মুক্ত মায়ের থেকে যে সন্তান শিখবে, সে সমাজকে অনেকটা এগিয়ে নিতে পারত। একদমই তাই। একজন পুরুষ সে কি কখনো কোনো নারীকে দেখে প্রথমে তারই সমমর্যাদা সম্পন্ন মানুষ বলে মনে করে, নাকি প্রথমেই তাকে মেয়ে হিসেবে দেখে, ঠিক তারপরে তাকে মনে করে যে হ্যাঁ হলেও হতে পারে? আপনার কি অভিজ্ঞতা? এক্ষেত্রে আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যে প্রথমেই একজন মানে নারী বা পুরুষকে হিসেবে বলছি না, আমি প্রথম আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা, আমি তখন ছাত্র, এটি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছি। সেই প্রতিযোগিতায় আমি আমার জেলা থেকে প্রথম হিসেবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি তো নিজেকে খুবই মানে দক্ষ মনে করছি। তো একটি ছেলে, সে অংশ নিতে এসছে, কোন জেলার এখন আমি ভুলে গেছি, তার পোশাক আশাক, তার চলন বলন ইত্যাদি দেখে আমার মনে হচ্ছে যে সে বোধহয় পারবে না। কিন্তু সে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, আমি তো বিচারকরা তো বটেই, আমিও হা করে তাকিয়ে থাকলাম তার দিকে, তার দক্ষতার দিকে। ফলে কাউকে প্রথমে দেখেই কোনো কিছু মনে করে নেওয়ার যে ধারণা, মানে এই ক্ষেত্রে সৈয়দ মুজতবা আলী তার একটা গল্পে বোধহয় বলেছিলেন যে এই মুহূর্তে হাঁটুর উপর কাপড় তুলে যে লোকটি গঙ্গা স্নান করছে কলকাতার একটি ঘাটে, তাকে দেখে তুমি ধারণা করতে যেও না, সে হতেই পারে কোনো একটি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। একেবারে। তো ওইরকম শুধু কাউকে দেখেই ধারণা করে দেওয়ার যে চেষ্টা, ধারণা তৈরি করার, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বললাম কতখানি ভুল ছিল। আর সেটা যদি মেয়ে হয় সেটা তো আরো যেন মস্ত ভুল। মেয়ে হওয়ার কারণে আমি প্রথমেই তাকে কেবলমাত্র একজন মেয়ে ভাববো কেন, তাকে তার দক্ষতার বিচার করবো না কেন? আমি এই প্রসঙ্গে বলতে পারি, আমরা আকাশবাণীতে একটি অনুষ্ঠানে একসঙ্গেই আমি পাঠ করছিলাম আমাদের এই উত্তরবঙ্গের অন্যতম গর্বের ঔপন্যাসিক লেখিকা রম্মানী গোস্বামী, তারও অনুষ্ঠান ছিল।
তো রম্মানি যখন গল্প পড়া শেষ করলো, আমি তো একেবারে বিস্ময়াভিভূত হয়ে পড়লাম যে কি অসাধারণ একটি গল্প সে পড়লো। তো কাজেই আসলে প্রথমে দেখা এবং প্রথমে দেখে কারো সম্পর্কে কোনো ধারণা তৈরি করাটা খুবই ভুল। আসলে তার গুণ বিচার করতে হবে, এবং সেই গুণের ক্ষেত্রে আমি মনে করি না যে মেয়েরা কারোর থেকে পিছিয়ে আসে, পুরুষদের থেকে পিছিয়ে আসে। একেবারেই তাই। তাহলে আপনি বলছেন যে কখনোই এই প্রথমেই দেখে বিচারটা না করে আগে তাকে যাচাই করে নিয়ে অবশ্যই তারপর তার সম্পর্কে কিছু বলাটা উচিত, সম্পর্কে সিদ্ধান্ত করা উচিত। একদমই তাই। ভীষণ ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব এই পর্বের অনুষ্ঠান ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে। আজ আমাদের সঙ্গে ছিলেন লেখক, শিক্ষক প্রিয়রঞ্জন পাল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমোদরিয়া নিউজের এই ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে কিন্তু চোখ রাখতেই হবে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.